Good morning, dear learners. How are you? Hope you are all okay by the grace of Almighty Allah. I'm also well by His grace. Dear learners, today I'm here to take a class with you on the basis of present indefinite tense. Let's start my today's class, please. Dear learners, আজ আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। টেন্স এমন একটা গ্রামারিক্যাল ফাংশন যা প্রত্যেক স্টুডেন্টের প্রয়োজন, যার কারণে আমি এখানে ক্লাস উল্লেখ করলাম না। আমরা যারা ক্লাস দেখব সবাই চেষ্টা করব বোঝার জন্য, এবং সুবিধা অসুবিধা মনে করলে, কোনো বোঝার জন্য কোনো প্রবলেম মনে করলে অবশ্যই কমেন্ট করব, এবং কমেন্টের পরে আমি আলোচনা করব। চলো আমরা ক্লাস শুরু করি। আমরা এর মধ্যেই টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, কী কী, এগুলো সম্পর্কে জেনেছি, এবং বাংলায় কিভাবে টেন্স নির্ণয় করতে হয় তাও জেনেছি। আজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব, এবং আমরা শুরুতেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়ে শুরু করব। স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস বি অন, অর্থাৎ ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করব। এখন প্রশ্ন থাকতে পারে আমরা কখন ভার্বের সঙ্গে এস এবং কখন ইএস যোগ করব। যদি কোনো ভার্বের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, ও আই, জেড এক্স থাকে সে সকল ভার্বের শেষে আমরা এস যোগ করব। এগুলো ভার্বের শেষে না থাকলে আমরা শুধুমাত্র এস যোগ করব। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ওই টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তো আমরা নিয়মগুলো দেখি। প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি একটু সিম্পল সেন্টেন্স ব্যবহার করব, সহজ সেন্টেন্স ব্যবহার করব, যাতে আমরা নিচের ক্লাস এবং উপরের যে ক্লাসগুলো আছে আমরা সবাই ইজিলি বুঝতে পারি। বড় এক্সাম্পল, একটু ডিফিকাল্ট সেন্টেন্স, ডিফিকাল্ট ওয়ার্ড ব্যবহার করলে তো নিচের ক্লাসের ছেলেমেয়েদের বুঝতে সমস্যা হবে। আমাদের কাজ হচ্ছে আগে বোঝা, তারপর আমরা নিজেদের মতো করে ভাব এবং ওয়ার্ড ইউজ করে আমরা সেন্টেন্স তৈরি করব। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। ডিয়ার লার্নার্স, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্বের শেষে ইএস যোগ করছি, যেহেতু এই ভার্বের শেষে ও আছে। ভার্বের যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করব। এখন আমাদের জানতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি। আমি পাশে আলোচনা করতেছি, যেমন হি, শি, ইট এবং যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডিয়ার লার্নার্স, আমি পাশে লিখে দিলাম হি, শি, ইট এবং যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমরা অবশ্যই ভার্বের শেষে এস বা ইএস যোগ করব। এখন প্রশ্ন হলো আমরা কখন ভার্বের শেষে এস এবং কখন ভার্বের শেষে ইএস যোগ করব, এই বিষয়টা আমরা জেনে নেব। বাংলায় মনে রাখার আরেকটা বিষয় আছে, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, তাহারা বাদে যা আছে সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবই থার্ড পারসন। কিছু সিঙ্গুলার হয় এবং কিছু প্লুরাল হয়। তবে
আমি, আমরা, তুমি, তোমরা, তাহারা বাদে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট বাংলা। আর ইংরেজিতে আমরা শিখবো হি, শি, ইট এবং যে কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এখন জানবো যে কখন আমরা বাক্যের শেষে এস এবং কখন বাক্যের শেষে এস যোগ করব। যেমন এখানে আমরা লিখতে পারি যদি কোনো বাক্য এর শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ ও আই, এক্স, জেড রয় সে সকল বাক্য এর শেষে ইএস যোগ করতে হয় এবং বাক্য এর শেষে এগুলো না থাকলে শুধুমাত্র এস যোগ করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতেছি, আমরা দেখব যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিনা। যদি কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, যেমন এখানে হি আছে, হির পরে আমরা গোর সঙ্গে ইয়ে যুক্ত করছি, কিন্তু এখানে আই আছে, আই পরে গো আছে, তার সঙ্গে ইয়ে যুক্ত করি নেই, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যেহেতু সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আমরা বানানোর সঙ্গে এস বা ইয়ের যোগ করব। এখন প্রশ্ন থাকে, আমি কি যে কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে পারি? না, পারি না। যদি কোনো ভার্বের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, ও আই, জেড এক্স রয় সে সকল ভার্বের শেষে ইএস যোগ করতে হয়। এবং ভার্বের শেষে এগুলো না থাকে, এগুলো অর্থাৎ এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, ও আই, জেড এক্স না থাকলে সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে শুধুমাত্র এস যোগ করব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ করতে হয় আমরা দেখব। আইএনটি দিয়ে আমরা বুঝে নেব ইন্টারগেটিভ সেন্টেন্স। ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বি অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক। যেমন ডু ইউ গো টু স্কুল, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডাজ ব্যবহার করব। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ডু দ্বারা ইন্টারগেটিভ করতে হয়। যেমন ডাজ মামুন গো টু স্কুল, ডাজ মামুন গো টু স্কুল, মামুন কি স্কুলে যায়। এখন প্রশ্ন হতে পারে, আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মামুন, যেহেতু একজন মানুষের নাম, এখানে মামুন একটা নাম, তো নাম হলে আমরা বাক্যের সঙ্গে এস বা ইএস যুক্ত করব, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এখানে কেন করিনি? এখানে ডুর সঙ্গে ইএস যুক্ত হয়ে যেহেতু ডাজ হয়েছে, সেহেতু মূল বাক্যের সঙ্গে আর এস বা ইএস যুক্ত হবে না। আমরা আবারও শুনি, যেহেতু ডুর সঙ্গে ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে, সেহেতু গোর সঙ্গে ইএস যুক্ত হবে না। অর্থাৎ আমরা ক্লিয়ার হলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভ করব, তখন ডাজ বা ডাজ নট ব্যবহার করব, সেহেতু বাক্যের সঙ্গে আর এস বা ইএস যুক্ত হবে না।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ বা নেগেটিভ করার সময় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ডাজ ব্যবহার করব বা ডাজ নট ব্যবহার করব। সেই কারণে আমরা বাক্যের সঙ্গে এস বা এস যুক্ত করব না। নেগেটিভ নিয়ম সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস বি অন অর্থাৎ বাক্যের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ডিয়ার লার্নার্স, এখন যদি আমি লিখি যে আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। যদি লিখি সে স্কুলে যায় না, যে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আর আমরা ডু নট ব্যবহার করতে পারবো না, আমরা ডাজ নট ব্যবহার করবো। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ নট ব্যবহার করব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে আমরা ডু নট ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করার ক্ষেত্রে। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ একই সঙ্গে করা শিখব। যেমন ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে যেহেতু ইন্টারগেটিভ হলেই অক্সিলারি ভার্বকে আমরা আগে ব্যবহার করব। যেমন ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। আমরা এই নটকে সাবজেক্টের আগেও ব্যবহার করতে পারি, পরেও ব্যবহার করতে পারি, ডু ডাজের সঙ্গে ব্যবহার করতে পারি, অথবা সাবজেক্টের পরে যে আমরা নট ব্যবহার করতে পারি। যেমন ডু আই নট গো টু স্কুল, এখানে আমরা যদি ডাজ ব্যবহার করি তাহলে কি লিখব? ডাজ হি নট। যখনই ডাজ ব্যবহার করব তখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আনতে হবে। ডাজ হি নট গো টু স্কুল। আমি আগে বলেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইন্টারগেটিভের জন্য ডাজ এবং শুধুমাত্র নেগেটিভের জন্য ডাজ নট, এবং যদি আমরা ইন্টারগেটিভ এবং নেগেটিভ একই সঙ্গে করি সেই ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন হলে ডাজ নট একই সঙ্গে ব্যবহার করতে হবে ইন্টারগেটিভ নেগেটিভ করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মিনিমাম 100 সেন্টেন্স করব, বাংলায় লিখব, তারপরে ইংলিশ করব। যেহেতু আমরা বাংলা ভাষাভাষীর লোক, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলা থেকে ইংলিশটা করে থাকি সাধারণত, এবং প্রাথমিক অবস্থায় তো অবশ্যই করব। তো সেক্ষেত্রে আমরা যদি সেন্টেন্সগুলো মুখে ব্যবহার করতে চাই বা এই সব নিয়ম দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে চাই, নিজেদের মতো করে কিছু লিখতে চাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করে, আমার মনে হয় অধিকাংশ টপিকসগুলোই আমরা কিভাবে লিখি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখি সাধারণত, এবং কিছু টপিকস আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করি, আর টোটাল টেন্সের ব্যবহারগুলো এর সঙ্গে অনেকটা কম হয়। তো টপিকস লেখার সময় যে কথাগুলো, আমি সেই কথাগুলো বলছি। তো আমরা এজন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উপরে প্রচুর এক্সারসাইজ করব, প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে সাবজেক্ট ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, এই সবগুলো আমরা একটু খুঁটিনাটি বিষয়গুলো ব্যবহার করব, যাতে আমাদের কোনো ভুল না হয় সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। যেমন প্রথমে আমরা লিখতে পারি আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না। I do not go to school, আমি স্কুলে যাই না।
আমি কি স্কুলে যাই? আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? আমি কি স্কুলে যাই না? ডু আই নট ডু আই নট গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? প্রিয় লার্নার্স, আমরা এভাবে সেন্টেন্স ছোট ছোট করে করতে পারি। আমি যাই, আই গো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি খাই, আই ইট। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি আমি হাঁটি, আই ওয়াক। আমি সকালবেলায় হাঁটি, আই ওয়াক ইন দ্য মর্নিং। আমি লিখি, আই রাইট। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। ঠিক তেমনি আমরা এইভাবে সেন্টেন্সগুলো করতে পারি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডু নট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? ডু আই নট গো টু স্কুল? অর্থাৎ আমরা একটা সেন্টেন্স তৈরি করে সেই সেন্টেন্সটাকে আমরা চারটে সেন্টেন্স করতে পারি। অর্থাৎ আমরা স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্স করতে পারি, তারপরে ইন্টারগেটিভ ইন্টারগেটিভ করতে পারি, নেগেটিভ করতে পারি, নেগেটিভ ইন্টারগেটিভ করতে পারি। এভাবে আমরা লিখে এবং মুখে মুখে যদি প্র্যাকটিস করতে থাকি, তাহলে আশা করি ইংরেজিতে আমাদের অবস্থা অনেক ভালো হয়ে যাবে। সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা বলার সময় বা লেখার সময় এভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। এখন আরও প্র্যাকটিস করতে পারি আমরা, এবং অনেক প্র্যাকটিস করব। যেমন আমরা এবার অন্য একটা সেন্টেন্স লিখি, যেমন মামুন মামুন লিখে। মামুন, সরি ইংলিশ আর বাংলা একসঙ্গে লিখে ফেলছি। মামুন মামুন লিখে। মামুন মামুন রাইটস। মামুন লিখে। মামুন মামুন একটি চিঠি মামুন একটি চিঠি লেখে। মামুন রাইটস এ লেটার। মামুন রাইটস হলো কেন? প্রশ্ন থাকতে পারে। যারা আমরা টেন্স নতুন করে শিখবো, অথবা আগে পারতাম এখন পারি না, মামুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বাক্যের শেষে আমরা এস বা এস যোগ করছি। এখন মামুন একটি চিঠি লেখে, মামুন রাইটস এ লেটার। মামুন একটি চিঠি লেখে, আমরা লিখতে পারি মামুন একটি চিঠি চিঠি লেখে না। মামুন একটি চিঠি লেখে না। মামুন মামুন ডাজ নট। মামুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ডাজ নট ব্যবহার করবো। না আসলেই নেগেটিভ করার জন্য কোন শব্দ ব্যবহার করি সেটা দেখতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা নেগেটিভ করার জন্য ডু নট বা ডাজ নট ব্যবহার করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ নট ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সেক্ষেত্রে ডু নট ব্যবহার করব। সো ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ টু চয়েস auxiliary verb according to subject and person. If subject is third person singular number, you have to use does not to make the sentence negative, or if the subject is not third person singular number, you have to use do not to make the sentence negative. Mamun does not write a letter. আমি আগেই বলেছিলাম, যখন ডাজ বা ডাজ নট কোনো সেন্টেন্সে বসবে তখন আর ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হবে না। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করি। ঠিক তেমনি যখন আমরা নেগেটিভ করতেছি তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায়, সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা ডুর সঙ্গে ইয়ে যুক্ত করে ডাজ লিখছি।
যেহেতু দুর সঙ্গে ইয়ের যুক্ত হয়ে ডাস হয়েছে, সেহেতু রাইটের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না, অর্থাৎ বাপের সঙ্গে আর এস বাই এস যুক্ত হবে না। তো মামুন একটি চিঠি লেখে না। এবার আমরা লিখতে পারি মামুন কি একটি চিঠি লেখে? মামুন কি একটি চিঠি, মামুন কি একটি চিঠি লেখে? ডাস মামুন রাইট এ লেটার? ডাস মামুন রাইট এ লেটার? মামুন কি একটি চিঠি লেখে না? মামুন কি একটি চিঠি লেখে না? ডাস মামুন নট রাইট এ লেটার? ডাস মামুন নট রাইট এ লেটার? প্রিয় লার্নার্স, আমরা এভাবে প্র্যাকটিস করব। মামুন লেখে, মামুন রাইটস, মামুন একটি চিঠি লেখে, মামুন রাইটস এ লেটার। মামুন একটি চিঠি লেখে না, মামুন ডাজ নট রাইট এ লেটার। মামুন কি একটি চিঠি লেখে? ডাজ মামুন রাইট এ লেটার? মামুন কি একটি চিঠি লেখে না? ডাজ মামুন নট রাইট এ লেটার? ডিয়ার লার্নার্স, আমরা প্রথমে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে সেন্টেন্স করব, তারপরে সাবজেক্ট বা অবজেক্ট নিয়ে সেন্টেন্স করব, তারপরে ওই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করব, নেগেটিভ করব এবং নেগেটিভ ইন্টারগেটিভ করব। এটা আমরা মুখে মুখেও করব, অর্থাৎ স্পিকিংও করব, ওরালি করতে পারি এবং এটা রিটেন ইংলিশে করতে পারি। আমরা লিখেও প্র্যাকটিস করতে পারি এবং মৌখিকভাবেও করতে পারি। থ্যাংক ইউ ডিয়ার লার্নার্স টু ওয়াচ মাই ক্লাস। I think this class will be useful for you, and I will try to stay with you to take a lot of class. I will see you in the next time or meet you in the next time in my next class. Till then, well, Allah Hafiz.